পিহুর চোখ দিয়ে পানি পড়ছে অনবরত। যে মানুষটাকে সে ঘৃণা করেছে নাম অবধি শুনতে পারে নাই। এত বছরে আজ তার সামনে তার বাড়িতে থাকতে হচ্ছে, তাও আবার তার হাতে মার খেয়ে। পিহুর মন বিষিয়ে উঠল। পিহুর চোখ দিয়ে পানি ঝরছে। মনে শুধু একটা কথাই বাজছে, উপরে যিনি আছেন তিনি মাফ করলেও আমি আপনাকে মাফ করব না। যে যন্ত্রণা দিয়েছেন আমায়, সে যন্ত্রণার শেষ আপনাকে দিয়েই করব। পিহুর মন দুর্বল, তবে একটু বেশি চঞ্চল। এখানে আসার আগে ফ্লাইটে বসে আতিয়া মাথায় হাত দিয়ে কসম কাটিয়ে নিয়েছেন যেন পিহু সাদির সাথে ভালো আচরণ করে আর পুরনো কোনো কথা না তুলে পড়াশোনায় ফোকাস করতে। বাবাই সুস্থ হলেই চলে যাবে, তাই পিহু চুপচাপ। তবে ঘৃণায় শরীর বিষিয়ে যাচ্ছে। পিহু ওয়াশরুমে গিয়ে আয়নাতে তাকাতেই দেখতে পেল ৫ আঙুলের ছাপ স্পষ্ট তার বাম গালে। পিহুর খুব রাগ হলো, না সাদির উপর না নিজের গালের উপর। সাবান দিয়ে চর বসা জায়গায় ইচ্ছে মতো ঘষতে থাকলো। যেখানে ৫ আঙুলের ছাপ ছিল সেখানে এখন পুরো গাল লাল টকটকে হয়ে গেছে। এবার পিহুর গালে জ্বলা শুরু হলো। পিহু থেমে গেল। পিহু মুখে পানি দিয়ে আয়নায় তাকালো। বাম গাল স্পষ্ট লাল টকটকে হয়ে আছে। ফর্সা হয় বেশি বোঝা যাচ্ছে। পিহুর চোখও লাল, কান্নার কারণে মুখটাও লাল। পিহু চোখ বুজে একটা দীর্ঘ শ্বাস নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে টাওয়েলের দিয়ে মুখ মুছে বিছানায় গিয়ে বসল। সাদি রুমে এসে নিজের হাতের দিকে তাকালো। হাতটাও লাল। তাহলে মেয়েটার মুখে কেমন লেগেছে? সে একজন ডাক্তার হয়ে কিভাবে একটা বাচ্চা মেয়েকে টর্চার করছে? সাদির ভিতরে অনুশোচনা জন্মালো। পকেটে হাত দিতে হাতের সামনে চলে আসলো সাদি। হাতের মুঠ খুলে মোবাইল সিম দেখল। এটা সে পিহুর জন্য রেখেছে কাল থেকে পিহুর কলেজ। সাদি কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলে সব ঠিক করেছে। কাল কাগজ জমা দিয়ে কাল থেকেই ক্লাস শুরু। সাদি কি মনে করে আবার রুম থেকে বেরিয়ে গেল। পিহুর রুমের সামনে এসে নক করতেই ইতস্তত বোধ করল। তাও সাহস জুগিয়ে রুমের দরজা জোরে ঠেলা দিতেই ভেতর থেকে পিহু দরজা খুলে দিল। আকস্মিক দরজা খোলায় টাল সামলাতে না পেরে সাদি ঠাস করে পিহুর উপর পড়ল। পাকা মেঝেতে সাদি দ্রুত নিজের হাত পিহুর মাথার পিছনে দিল। সাথে সাথে দুজনেই পড়ে গেল। পিহু জোরে চিল্লিয়ে উঠল, আল্লাহ গো, আমার কোমর শেষ, আমি মরে গেছি বলেই কান্না শুরু করে দিল। এদিকে সাদি অবাক হয়ে পিহুর দিকে তাকিয়ে আছে। মেয়েটা চোখ বুজে কাঁদছে, চোখ দিয়ে পানি পড়ছে। হয়তো বেশি লেগেছে। সাদি তাড়াতাড়ি উঠে দাঁড়ালো পিহুর উপর থেকে। সাদি উঠতেই পিহুর নিজেকে কেমন হালকা লাগলো। চোখ বন্ধ রেখেই বলে উঠল, আল্লাহ, আমি কি মরে গেলাম? আমার আর পানি খাওয়া হলো না। পিহুর কথায় সাদির বুড়ো কুঁচকে গেল। মেয়েটা কি আসলেই সিরিয়াস? মুহূর্তে কি সব বাজে কথা বলছে? সাদি বিরক্ত সুরে বলল, স্টপিস, মরিস নাই তুই, উঠে বস। সাদের কণ্ঠ শুনে পিহু পিটপিট করে চোখ খুলল। সে তো ভেবে নিয়েছিল সে উপরে চলে গেছে। দরজা খুলতেই দাবাং মার্কা কি তার উপরে পড়ছে সে তো চ্যাপ্টা হয়ে গেছে। এই মেয়ে, কি ভাবছিস? ওঠ। পিহুর হুঁশ আসলো সাদিকে সামনে ভাবলেশীন ভাবে বুকে হাত গুজে দাঁড়িয়ে থাকতে দেখে। পিহুর প্রচণ্ড রাগ হলো। আর এটাও বুঝতে কষ্ট হলো না সাদেই পিহুর উপরে পড়েছে। পিহু রাগে সুরে বলে ওঠে, যেখানেই যাচ্ছি সেখানেই মারছেন, লজ্জা করেন আপনার? আমার উপরে ইচ্ছে করে পড়ে আমাকে মারার খুব ইচ্ছে, তাই না? 3 বছর আগে পুরোপুরি মারতে পারেননি, তাই তো? পিহু কথাগুলো বেশ রেগেই বলল। কিছুক্ষণ আগের রাগ আর এখনের রাগ মিশ্রিত হয়ে বেশ ভালোই রেগে। সাদি চোখ ছোট ছোট করে বলে ওঠে, মানে? আমি তোকে মারতে চাই? মানে? মানে বোঝেন না? এখনই তো মারলেন বলে মজা ভেঙে দিলেন। তোর কোমর ভেঙেছে। ভাঙেনি তো কি? উঠ। কই উঠবো? সাদি পিহুর হাত ধরে জোরে টেনে তুলল। পিহু কোমরের অসহ্য যন্ত্রণা নিয়ে কুঁকড়ে গেল। ব্যথায় কেঁদে উঠে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, ছাড়েন অসভ্য লোক, আমার পুরো লাইফটা নষ্ট করে ফেলেছেন আপনি। এখন আমার কোমর শেষ করে দিলেন। ছাড়েন আমাকে। আমি তোর জীবন নষ্ট করেছি মানে? বুড়ো কুসকে সাথে জিজ্ঞাসা করলো, মনে নেই আপনার? অসভ্য লোক, আমাকে আপনি রে। আর কিছু বলার সাদি পিহুর গাল নিজের সমস্ত শক্তি দিয়ে চেপে ধরল। পিহুর চোখ লাল রাগে, কোমর আর গালের ব্যথায় চোখ দিয়ে পানি পড়ছে। সাদি বেশ রাগী কণ্ঠেই বলল, তোর লাইফ আমি নষ্ট করিনি, ওটা অ্যাক্সিডেন্ট ছিল। আর সেই ভুলের মাসুল দিতেই আমি এদেশে এসেছি। আর অসভ্য কাকে বলিস? তুই জানিস এর মানে? পিহুর চোখ দিয়ে পানি পড়ছে। পিহু আরও রেগে গেল। এক প্রকার জোরে খামচি দিল সাদির হাতে। সাথে নখ সাদির ফর্সা হাতে বসে গিয়ে রক্ত
পড়তে লাগলো। তাও সাথে পিহুর গাল ছাড়ল না। পিহুর মনে হচ্ছে গালের চামড়া ছিলে যাবে। পিহু এবার ফুঁপিয়ে উঠল। পিহুর চোখে পানি দেখে সাথী এবার ছেড়ে দিল। বাম হাত দিয়ে পকেট থেকে সিম আর মলম বের করে কঠিন কণ্ঠে বলে উঠল, মলম লাগিয়ে নে, আর তোর ভুল শুধরাবো। রেডি থাক, আমি হসপিটাল যাচ্ছি। বলেই গটগট পায়ে সাথী রুম থেকে বের হয়ে গেল। সাথী বের হতেই পিহু জোরে কেঁদে উঠল। খুব লেগেছে তার। রাগের বশে উল্টোপাল্টা বলে ফেলেছে। তার দরুন এইভাবে মারবে পিহু বুঝতে পারেনি। পিহুর চোখ জুড়ে নোনা জল মেজে ঘষে ঘষে বিছানার পাশে গিয়ে বিছানায় মাথা রেখে ফুঁপিয়ে উঠল। পিহুর কোমর অসহ্য ব্যথা করছে। পিহু চোখ গেল একটা বক্স আর মলমের দিকে। সেগুলো সাদি দিয়ে গিয়েছে। পিহু হাত বাড়িয়ে নিয়ে বক্সটা খুলল। সাদি রুমে এসে ফাহাদকে কল করলো। ফাহাদ কল রিসিভ করতেই সাদি তাকে হসপিটালের বাইরে অপেক্ষা করতে বলল। ফাহাদ মাত্র ঘুমাবে বলে প্রস্তুতি নিয়েছে। সেই মুহূর্তে সাদির কল পেয়ে ধরেছে আর এখন তাকে হসপিটালের সামনে যেতে হবে। এক লম্বা শ্বাস নিয়ে ফাহাদ বাড়ি থেকে বের হলো। সিনিয়র ডাক্তার তার উপর, প্রিয় বন্ধু, কথা শোনা লাগবেই। সাদি গায়ে শুভ্র রঙের শার্ট জড়ালো। হসপিটালে কল দিয়ে জানতে পেরেছে তার বাবার আজ অপারেশন হবে। সেই চিন্তার মাঝে পিহুর সেই বিষাক্ত অতীত মনে করানোতে বেশি রেগে গিয়েছে। ইলিয়াস চৌধুরী বড় সমস্যা নেই। এর আগে চিকিৎসা করলে এতদিনে পড়ে থাকা লাগতো না। আজ অপারেশন করলে 15 দিনের মধ্যেই দেশে ফিরতে পারবে। তবে পুরোপুরি সুস্থ হয়ে হাঁটাচলা করতে 6 মাস লাগবে। এতদিন পড়ে থাকার জন্য অনেক অঙ্গ ড্যামেজ হয়ে গেছে। সাদি গাড়ির চাবি নিয়ে আর ড্রয়ার থেকে কিছু গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। চোখ লাল, মুখ গম্ভীর। একজন ডিলারের সাথে দেখা করবে সে। হসপিটাল থেকে ইলিয়াস চৌধুরীকে দেখে আসার পর সাদি নিজের ব্ল্যাক মার্সিডিজ গ্যারেজ থেকে বের করে স্টিয়ারিং ঘুরিয়ে চলতে থাকে। ফাঁকা রাস্তায় শাঁসা শব্দে এগিয়ে চলছে সাদির কালো রঙের মার্সিডিজ গাড়িটা। সাদি ফাঁকা রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় গাড়ি চালাতে চালাতে শয়তানি হেসে বিড়বিড় করে বলে ওঠে, কাকে বললি যে জীবন নষ্ট করেছি? এবার প্রত্যেক মিনিট অনুভব করবি কুইন। তোকে এবার বুঝাবে সাদিকে। তোর কপালে কী আছে তুই নিজেও জানিস না। সাদি জোরে হেসে উঠল। ঠিক সে সময় ফোনটা বেজে উঠল। সাদি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল স্ক্রিনে স্পষ্ট লেখা, ডিলার এলেক্স। সাদি বিড়বিড় করে বলল, ওই কল চলে এসেছে। এবার সাদি হেসে ফোন রিসিভ করে কানে দিয়ে বলে উঠল, হ্যালো। সাদি হসপিটালের রিসেপশনে দাঁড়িয়ে ডাক্তারদের সাথে কথা বলছে। আজ ইলিয়াস চৌধুরীর অপারেশন। সাদি নিজের বাবার চিন্তায় ঘেমে যাচ্ছে। ডাক্তাররা তাকে সান্ত্বনা দিল, চিন্তার কিছুই নেই। অপারেশনের পর দেশে নিয়ে যেতে পারবে চাইলে, এখানেও রাখা যাবে। তবে হসপিটালে বন্দির জীবন থেকে দেশে মুক্ত বাতাসে রাখা ভালো। সাদি ডাক্তারদের সাথে কথা বলে ইলিয়াস চৌধুরীকে অপারেশন থিয়েটারে পাঠিয়ে দিল। এদিকে মিসেস আতিয়া বেগম কাছেন। সাদি আতিয়া বেগমকে সান্ত্বনা দিয়ে একটা নার্স ডেকে তার সাথে পাঠিয়ে দিল হসপিটালে ক্যান্টিন সাইডে। আতিয়া বেগম চলে যেতে সাদি পকেট থেকে ফোন বের করে চেক করল। ডিলার এলেক্স এর 4টা কল। সাদি ফোন ব্যাক করে হাঁটা শুরু করলো পার্কিংয়ের দিকে। নাবিল রাস্তার ফুটপাত দিয়ে এগিয়ে চলছে সামনে। বাবার ব্যবসা হাতে নিয়েছে। মনে একটা সুপ্ত ইচ্ছা, পিহুকে নিজের রানী বানাবো। পিহুকে নিয়ে একটা রাজ্য তৈরি করবে। সেখানে তাদের সুখের সংসার হবে। সেখানে রাজা নাবিল আর রানী হবে পিহু। এসব ভাবতে ভাবতে মুচকি হাসি দেয় নাবিল। পিহুর সাথে কথা হয় না, তবুও নাবিল জানে পিহু তাকে অসম্ভব ভালোবাসে, যাকে বলে অন্ধ ভালোবাসা। নাবিল চোখ বুজে বলে দিতে পারবে সে সত্যিই একটা ভালো মেয়ে পছন্দ করেছে। নাবিল জানে সে একটা ভালো পর্যায়ে দাঁড়াতে পারলে সে পিহুকে পাওয়ার জন্য ইলিয়াস চৌধুরীর কাছে হাত পাততে পারবে। সেজন্য সে ব্যবসায় মনোনিবেশন করছে। জেরিন কলেজে সে বিখ্যাত জলপাই গাছের নিচে বসে ইভার সাথে কথা বলছে। ইভা হলো জেরিনের ক্লাসমেট। মেয়েটা খুব ভালো। ইভা যখন জেনেছে যে নাবিল জেরিনের ভাই, তখন থেকে জেরিনের পিছে সুপারগুলোর মতো চিপকে গেছে। সে সকাল থেকে জেরিনের কাছে নাবিলের নাম্বার চাচ্ছে। জেরিন ভেবে পায় না গার্লফ্রেন্ড আছে শুনেও পিছনে পড়ে এ কোন ধরনের অসভ্য মেয়ে। জেরিন বিরক্ত হয়ে নাম্বার দিয়ে দেয়। ইভার হাসি দেখে কে আনন্দে জেরিনকে চুমু দিয়ে ফেলে। পরে নিজেই লজ্জা পায়। জেরিন বুকে হাত গুজে বলে ওঠে, নাবিল ভাইয়া পিহু বাদে আর কাউকে ভালোবাসবে না। আমি হাল ছাড়ার পাত্রী না জেরিন। চেষ্টা করে দেখতে পারো, কিন্তু কোনো লাভ হবে না। লাভ লস জানি না। আমি তোমার ভাবি হব। খুব তাড়াতাড়ি মিলিয়ে নিও।
জেরিন নাকমুখ কুচকে ভেংসি কেটে বলে, দেখবনি, আমার ভাইয়ের ভালোবাসা সস্তা না। শরত বাড়ি যাব। ইভা বিরক্ত হলো। পিহুকে সে চিনে, মেয়েটা সুন্দর, কিন্তু তার মতো ক্ষমতাশালীর বাবার মেয়ে না। ইভা যা চায় তা নিজের বাবার ক্ষমতায় জোরে পেয়ে যায়। ইভাও একটু জোরে হেসেই বলো, তাহলে দেখো জেরিন, আমার হবু ননদিনী, এখনই তোমার ভাইকে পটাচ্ছি, বলেই কল দিল নাবিলের নাম্বারে। জেরিনের বিরক্তির শ্বাস ফেলে গাছের নিচে গিয়ে বেঞ্চে বসলো। বেশ শান্তিপূর্ণ জায়গাটা। এমনিতেই পিহুর সাথে কথা হয় না 3 দিন ধরে। মেয়েটা ঠিকমতো পৌঁছেছে কিনা শিওর না, তার উপর উটকো ঝামেলা। ইভা হেসে জেরিনের পাশে বসলো, তারপর নিজের ফোন লাউড স্পিকারে দিয়ে বলল, তোমার ভাইকে পটানোর প্রথম ধাপ ফলো মি, ননদিনী। নাবিল বাড়িতে ঢুকে সোফায় বসতে যাবে ঠিক সেই মুহূর্তে নিজের ফোনটা প্রাইভেট হয়ে বেজে উঠল। নাবিল বিরক্ত হয়ে কিছু একটা ভেবে ফোন হাতে পেয়ে অচেনা নম্বর পেয়ে খুশি হয়ে যায়। নিশ্চয়ই পিহু ফোন দিয়েছে। নাবিল কল রিসিভ করে হ্যালো বলতে মুখটা ফ্যাকাশে হয়ে যায়। ওপাশ থেকে ইভা বলে ওঠে, হ্যালো ভাইয়া, কেমন আছেন? কে আপনি? নাম্বার কই পাইলেন? ভাইয়া আমি ইফা। কোন ইফা? এমপি মিন্টুর একমাত্র মেয়ে ইফা। ও। নাবিলের গা ছাড়া কথা শুনে ইভার মাথায় রক্ত টগবগিয়ে উঠল। তার সাথে মিষ্টিভাবে কথা না বলে কেমনভাবে কথা বলছে। ইভার কোনো সারা শব্দ না পেয়ে নাবিল বলে উঠল, কিছু বলার থাকলে বলুন, নয়তো কেটে দিলাম আপু। আমি আপনার আপু হই না। তো কি হন? আমি ইফা, ইন্টার ফার্স্ট ইয়ারে আপনাদের কলেজের ছাত্রী। আচ্ছা, আর কিছু? বাই দ্য ওয়ে, আমার পার্সোনাল নাম্বার কই পেলেন? না মানে ভাইয়া, সম্মানের সাথে বলছি আপু, প্লিজ আর কল দিবেন না, ধন্যবাদ, রাখছি, আসসালামু আলাইকুম। নাবিল কল কেটে দিল। সাথে সাথে ইভা গাছের নিচে বসে জোরে চিল্লিয়ে উঠল। ফোনের কলেও কেউ এভাবে রিজেক্ট করে ভাবা যায়? সে তো এখনও প্রেমপত্রই দিল না, তার আগেই রিজেক্ট। এদিকে জেরিন হাসতে হাসতে দম আটকে যাচ্ছে। জেরিনের হাসি দেখে ইভা রেগে চলে যেতে নিলে জেরিন বলে ওঠে, ইভা, বাকি 10টা ছেলের মতো ভাই না আমার, এক পিস, তাও আবার পিহুর। চেষ্টা চালিয়ে যাও, বলেই হাসা শুরু করলো। ইভা কোনো দিক না তাকিয়ে রেগে কলেজের ভিতরে চলে গেল। জেরিনও নিজের বাড়ি যাবার জন্য মেইন রাস্তার দিকে পা আগালো। সাদি এলেক্সের সাথে কথা বলে পিহুকে বাড়ি থেকে তুলে এনেছে। উদ্দেশ্য পিহুকে নিজের সাথে নিয়ে যাবে। এদেশে এসে পিহুকে কোথাও নেওয়া হলো না, তাই পিহুকে নিয়ে সব ঘুরবে বলে পিহুকে তুলে এনেছে। তবে পিহু কোনো মতে আসতে চায়নি এই মানুষটাকে, তার খুব ভয় করে। সাদি পিহুকে এক প্রকার টেনে নিয়ে এসেছে। বেশ কিছুক্ষণ পর ফাঁকা হাইওয়ের পাশে একটা গোডাউনের সামনে গাড়ি থামলো। সাদি গাড়ি থেকে নেমে পিহুকে নামালো। পিহুর ভয় করছে, এমন ফাঁকা জায়গায় কাককে ঘুরাতে নিয়ে আসে। পিহু কিছু বলার আগেই সাদি পিহুর হাত ধরে গোডাউনের ভেতরে প্রবেশ করে। প্রবেশ করতেই পিহুর চোখ যায় একটা লম্বা লোক, লম্বা কোট পরা। সে মোবাইল দেখছে। কিডন্যাপাররা এমন হয়। পিহু বুড়ুকুসকে সাদের উদ্দেশ্যে বলল, এখানে কি করতে এসেছি আমরা? সাদি নির্লিপ্তভাবে জবাব দেয়, তোর মুখ বন্ধ করতে। মানে? কিছু না, স্টপ। আচ্ছা, ওই লোককে? সাদি পিহুর ইশারা বুঝে লোকটির দিকে তাকায়। সাথে সাথে লোকটি এগিয়ে আসলো, সাদির হাতে হাত রেখে কৌশল বিনিময় করলো। পিহু লোকটার অর্ধেক। পিহু সাদির শার্ট খামচে ধরলো। সাদিকে তাকিয়ে লোকটির সাথে কথা বলা শুরু করলো। এক সময় লোকটি পিহুর দিকে তাকিয়ে সাদের উদ্দেশ্যে বলল, হু ইজ শি? সাদি পিহুর দিকে তাকিয়ে বাংলায় বলে ওঠে, এটা নিয়ে ডিল হবে, নিয়ে যান। সাদির কথা শুনে পিহু পিলে চমকে গেল। সাদির শার্ট ছেড়ে দিয়ে দূরে সরতে চাইলে সাদির হাতের বাঁধন শক্ত হয়। পিহু কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আপনি কি করতে চাচ্ছেন? তোকে একটু ভালোবাসা দেখাতে, দেখ এবার প্রতি মিনিট কেমন লাগে। পিহু শুকনো ডোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আপনি এমন করতে পারেন না, আমাকে ছাড়েন, আপনার পায়ে ধরি, ছেড়ে দেন আমাকে। শাট আপ ইডিয়েট, প্লিজ আমাকে ছেড়ে দেন। সরি মাই ফাদার্স প্রিন্সেস, আমি কোনোদিন আপনার সামনে আসব না, ছেড়ে দেন, দয়া করুন। এমনিতেই আসবি না আজকের পর। ছেড়ে দেন। ওকে ডান। সাদি পিহুর হাত ছেড়ে দিল। সামনে থাকা এলেক্স নামের লোকটার হাত থেকে একটা ব্যাগ নিল। ব্যাগের ভিতরে টাকা। কত টাকা পিহু জানে না। পিহু কাঁদতে কাঁদতে বলল, এটা কিসের টাকা? সাদি এলেক্সের হাতে একটা কাগজ দিয়ে বলল, নিয়ে যাও। সাথে সাথে পিহু না বলে চিৎকার দিয়ে ওঠে। জ্ঞান হারিয়ে সাদির বুকে ঢলে পড়ে।
সাদিকে ভরকে গেল, তবে মুখভয়ে তা প্রকাশ করল না। এক হাত দিয়ে জড়িয়ে নিল নেতিয়ে যাওয়া পিহুকে। লোকটিও ভয় পেয়ে গেল। কিছু জিজ্ঞাসা করতে যেতেই সাদি হাতের ইশারায় থামিয়ে দিল। বেশ কিছুক্ষণ লোকটির সাথে কথা বলে সাদি বাই বলে হ্যান্ডশেক করে বেরিয়ে আসলো। লোকটি চলে যেতেই সাদি জড়িয়ে রাখা পিহুর দিকে তাকিয়ে স্মিথ হেসে কোলে তুলে নিল পিহুকে। তারপর হাঁটা শুরু করলো নিজের গাড়ির দিকে। গাড়ির দরজা খুলে পিহুকে ব্যাকসিটে শুইয়ে দিয়ে নিজের ড্রাইভিং সিটে গিয়ে বসলো। সাদি ড্রাইভিং সিটে বসে ভিউ মিররে ঘুমন্ত পিহুর দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে এক হাত দিয়ে নিজের সেট করা চুলগুলো উপরে হাত বোলালো। তারপর কপালে আঙুল ঘষতে ঘষতে বিড়বিড় করে বলে উঠল, এত হালকা কেন? খাই না নাকি? সাদি গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি চালানো শুরু করলো। উদ্দেশ্য বাড়ি। আজ পিহুকে এখানে নিয়ে আসার দুটি কারণ ছিল। তার প্রথমত, পিহু তাকে ভুল বুঝে ঘৃণা করে, এটা সে বুঝতে পারছে। এতে নিজের প্রতি নিজেই লজ্জিত। যেহেতু সাদিও পিহুদের সাথে দেশে ফিরে যাবে, এখানে পিহুকে কোথাও ঘোরানো হয়নি। সাথে পিহুকে নিয়ে শপিং করার কথা বলেছিল আতিয়া বেগম। সেজন্যই মূলত পিহুকে নিয়ে সে বেরিয়েছিল। আরও একটা কারণ আছে, যা আপাতত তার মনের মধ্যেই ধামাচাপা রয়েছে। সাদির গাড়ি চলছে। যাক সময় রাস্তা দিয়ে আশেপাশে বিশাল বিশাল বিল্ডিংগুলো ভিন্ন ভিন্ন রঙের আলোয় আলোকিত। রাস্তার পাশে ফুটপাতে ব্যস্ত শহরের ব্যস্ত মানুষ। সবার গায়ে শীতের পোশাক পরিধান করা। কারোর পা থেমে নেই। বারগুলোর বাইরে ফাঁকা, ভিতরে মিউজিক লাইট চলছে। প্রায় 1.5 ঘন্টা পর সাদি এসে পৌঁছালো নিচে ডুপ্লেক্স বাড়ির সামনে। গাড়ি পার্কিং করে পিহুকে কোলে নিয়ে দরজা খুলে সোজা সিঁড়ি বেয়ে পিহুকে নিয়ে উপরে উঠে গেল। পিহুর রুমে গিয়েও ফিরে আসলো। নিজের রুমে ঢুকে পড়ল। পিহুকে সযত্নে নরম বিছানায় শুইয়ে দিয়ে বেশ খানিকক্ষণ তাকিয়ে থেকে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। নাবিলের সাথে জেরিনের বড় আকারে একটা দ্বন্দ্ব লেগেছে। যদিও জেরিন নিজের দোষ স্বীকার করছে, তবুও নাবিল প্রচণ্ড রেগে আছে জেরিনের উপর। জেরিন গলা ঝেড়ে মিনমিনিয়ে বলে ওঠে, বিশ্বাস কর ভাইয়া, আমি দিতে চাইনি। ইভে আমার পিছনে আঠার মতো লেগেছিল। বিরক্ত হয়ে দিয়েছি তোর নাম্বার। নাবিলের মাথা গরম, রাগ আকাশ ছোঁয়া। নাবিল রেগে কঠিন কণ্ঠে বলে ওঠে, আসলে স্টুপিড তুই। কি করেছে জানিস ও? আমার আব্বুর কাছে গিয়ে বলেছে আমি নাকি ওর সাথে ফিজিক্যাল রিলেশন ছিলাম। আমার আব্বু বিশ্বাস না করলে কেঁদে কুটে ভাসিয়েছে। তারপর আরও বলেছে, যেই ও বিয়ে করতে চেয়েছে সেই নাকি আমি ওকে ছেড়ে দিয়েছি। ও ভালো স্টুডেন্ট বলে আমার আম্মুর কথা বিশ্বাস করে ফেলেছিল। একটা মেয়ে কত মোটা নির্লজ্জ বেহায়া হলে একদিনের নাম্বার নিয়ে পরের দিন এমন কাজ করে। তুই জানিস কত কষ্ট করে সামলিয়েছি সব। যেই ওকে মেডিকেল করতে বললাম তখন মেয়ে রাজি হলো না। কথাগুলো বলেই রাগে কাঠের দরজায় জোরে পাঁচ মারে নাবিল। জেরিন ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আসলে কাল রাতে ইফা তাকে কল দিয়েছিল, নাবিল তাকে ব্লক কেন দিয়েছে শুনতে। তখন জেরিন ইচ্ছে মতো অপমান করে বলে দেয়, সাহস থাকলে নাবিল ভাইকে বিয়ে করে বউ হয়ে দেখাও। আর ইভা এটার সূত্র ধরেই এমন বাজে একটা পরিকল্পনা করছিল। জেরিন নিচু স্বরে নাবিলকে বলে, আমি সরি ভাইয়া, আমার জন্য এত কিছু হয়ে গেল। আর ইউ ম্যাড? তুই জানিস এতে আমার বা আমার আব্বুর মানসম্মান কতটুকু আঘাত হানলো। সরি ভাইয়া, বাট ইভা কই? ওর ভাই এসে নিয়ে গেছে মাপ চেয়ে। আসলে ও তো নতুন স্টুডেন্ট, তার উপর ভালো স্টুডেন্ট, তাই ওকে দেশের বাইরে পড়াবে বলে চিন্তা নিয়েছে। আরও এমন না, শুধু তুই ওকে অপমান করছিলি বলেই এমন জঘন্য কাজ করেছে। আমিও বুঝতে পারিনি ভাইয়া, আমি ওরা অনেকবার বলেছি পিহু আর তোমার কথা। ওই মেয়ে বিশ্বাস করতো না। আমি কি করব, তাই তোর আগে অপমান করেছি ওরে। আচ্ছা যাই হোক, বাদ দে। পিহুর কোনো খবর জানিস তুই? না ভাইয়া, তবে আন্টির সাথে কথা হয়েছে কাল রাতে, ফোন দিয়েছিলাম। কি বলেছে? আন্টি হসপিটালে ছিল, আঙ্কেলের অপারেশন আজ। মানে এখন তো সেখানে রাত, আর অপারেশন হয়ে গেলে সপ্তাহখানেক পর দেশে ফিরে আসবে। ওহ, কি হলো? মেয়েটাকে আজ কয়েকদিন দেখা হয়নি, কণ্ঠস্বরও শোনা হয়নি। আচ্ছা চল, তোরে বাসায় পৌঁছে দেই। না ভাইয়া, আমি যেতে পারবো। আরে চল। নাবিল জেরিনকে নিয়ে নিজের বাইকের কাছে এসে উঠে বসে। জেরিনও নাবিলের পিছনে উঠে বসে। নাবিল বাইক স্টার্ট দেয়। কলেজ ক্যাম্পাস থেকে বাইক বেরিয়ে রোজ্জ্বল চকচকে জ্যামে ভরা রাস্তায় চলতে থাকলো। রাত 2:20। হসপিটালের কেবিনে বসে আছে আতিয়া বেগম। সাদি দেখা মাত্র চলে গেল। অপারেশন সাকসেসফুলভাবে হয়েছে। ইলিয়াস চৌধুরীর জ্ঞান ফিরেছে, তবে অক্সিজেন চলছে। প্রায় 3 ঘন্টা আগে তাকে কেবিনে শিফট করা হয়েছে। ডাক্তার বলেছে রোগীর পরিবার চাইলে কিছুদিন পর রোগীর শারীরিক উন্নতি দেখার পর রোগীকে দেশে নিয়ে যেতে পারে, তবে 2 মাস পর পর এসে চেক আপ করতে হবে। আতিয়া বেগমের মন উৎফুল্ল, তবে পিহুর কাছে মন পড়ে আছে।
সাদি ওয়াশরুম থেকে বেরোতেই বেডসাইড টেবিলে থাকা নিজের লেটেস্ট আইফোনটাকে ভাইব্রেট হতে দেখে কপাল কুঁচকালো। সাদি ফোনটা হাতে নিতেই ফাহাদের নামটা ভেসে উঠল। বিগ কাউ লেখাটা। সাদি কলটা রিসিভ করতে ওপাশ থেকে ফাহাদ বলে ওঠে, সাদি, ইয়োর ফাদার্স অপারেশন উইল বি ফিনিশড ইন এ লিটল হোয়াইল। ইউ আর রিকোয়েস্টেড টু কাম হিয়ার টু হসপিটাল। ওকে, আই এম কামিং। সাদি পিহুর ঘুমান্ত মুখের দিকে তাকিয়ে নিজের রুমের সিসি ক্যামেরাটা পিহুর দিক করে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। হসপিটালে তার এখন খুব প্রয়োজন। হসপিটালে যাওয়ার বেশ কিছুক্ষণ পর ইলিয়াস চৌধুরীকে অপারেশন থিয়েটার থেকে বের করা হলো। সাদি স্বস্তির নিঃশ্বাস ফেলে আতিয়া বেগমকে নিয়ে কেবিনে গেল। সেখানে ইলিয়াস চৌধুরী পাশে তাকে বসিয়ে ডাক্তারদের সাথে অনেকক্ষণ কথা বলে কেবিনে আসলো হাতে একটা খাবারের প্যাকেট। সাদি সাদি আতিয়া বেগমের হাতে খাবারের প্যাকেট দিয়ে নিতে বলল। আতিয়া বেগম সাদির খাওয়ার কথা জিজ্ঞাসা করলে সে কিছু না বলে আতিয়া বেগমকে খেয়ে নিতে বলে। ইলিয়াস চৌধুরী জ্ঞান আসলে সাদি চেক আপ করে আতিয়া বেগমের থেকে বিদায় নিয়ে চলে আসে। সাদি এক হাত দিয়ে ড্রাইভ করছে আর এক হাত দিয়ে আঙুল ঘষছে কপালে। প্রচণ্ড মাথা ব্যথা করছে তার। সাদি কপাল ঘষতে ঘষতে ভাবতে লাগলো,